হ্যালো ক্লাস 9-10 এর ভাই বাবুরা, আজকে আমরা ট্রিগনোমেট্রির সেকেন্ড ক্লাসটা নেব। আজকে মূলত আমরা ট্রিগনোমেট্রির সূত্রগুলো এবং সূত্রগুলির প্রমাণ দেখব। গত ক্লাসে আমরা ত্রিভুজ সংখ্যা সংক্রান্ত যতগুলো সমস্যা আছে তা দেখেছি। আজকের এই ক্লাসে আমরা সূত্রের প্রমাণগুলো দেখব। তুমি মনোযোগ দিয়ে দেখো এবং নোট করে ফেলো, সাথে সাথে নোট করে ফেলো। দেখো আটকাবা না, তুমি ফিল করতে পারবো। চলো শুরু করি। এর আগে আমরা আগের ক্লাসটা একবার রিক্যাপ করে নিই। ধরো একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটার এটা তো একটা জিনিস ফিক্সড, তাই না? এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কোন বাহুটা ফিক্সড আমাদের বলো, মানে কোন বাহুটা? থিটা এখানে যদি আর এখানে যদি, থিটার উপর নির্ভর করে না কোন বাহু? অতিভুজ। এটার উপর নির্ভর করে না অতিভুজ, অলওয়েজ অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুটাই অলওয়েজ অতিভুজ। বুঝে আসছে? তাহলে এটা আমরা চোখ বন্ধ করে লিখতে পারি না অতিভুজ? বলো বলো, এটা আমরা চোখ বন্ধ করে লিখতে পারি না অতিভুজ? এখন এই দুইটা বাহুর নাম, এ বাহু আর বি বাহুর নাম কিসের উপর নির্ভর করবে বলো তো? এ বাহু আর বি বাহুর নাম কিসের উপর নির্ভর করবে? আগের ক্লাসে আমি কিন্তু এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এ বাহু এবং বি বাহুর মান কিসের উপর নির্ভর করবে? এ বাহু আর বি বাহুর মান অবশ্যই থিটার উপর নির্ভর করবে। কিসের উপর? থিটার উপর। আমার সাথে সাথে বলো, কিসের উপর নির্ভর করবে? থিটার উপর। আমরা যখন থিটা এখানে ধরবো, এটা যখন এখানে ধরবো, তখন একটা মানে যদি এটা ভূমি এটা লম্ব হবে, যখন থিটা এখানে ধরবো তখন এটা ভূমি এটা লম্ব হবে। কেন? দেখো, থিটাকে ত্রিকোণমিতিক ভাষায় সূক্ষ্মকোণ বলা হয়। কেন আমি বলি, এটা সূক্ষ্মকোণ কাকে বলে? ধরো একটা এখানে একটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, এটা এই কোণ এটা 90, এটা যদি 90 হয়, এটা 90 ডিগ্রি থেকে ছোট না? ছোট কিনা? তো 90 ডিগ্রি থেকে ছোট সব কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে যদি বড় হতো, তাহলে সব কোণকে কি বলা হতো? 90 ডিগ্রি থেকে বড় সব কোণকে কি বলা হয়? স্থূলকোণ। দেখো তো, আমাদের আমাদের একটা ত্রিভুজের মোট সমষ্টি কোণ ত্রয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি না? একটার মান আমরা 90 অলরেডি জানি। আর ধরো এটা যদি বড় হাতের এ হয়, এটা যদি বড় হাতের বি হয়, সি কোণের মান আমরা অলরেডি জানি, সি কোণ বললাম। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 180 না? তাহলে দেখো তো, এ প্লাস বি ইকুয়াল টু 90 না? দেখো তো, 90 মানে এক সমকোণ, 90 মানে এক সমকোণ। দেখো তো, এখান থেকে বি এর মান যদি 0.0001 ও হয়, বি ওই পাশে এই কোণ যদি আমরা নির্ণয় করতে চাই, এই কোণ এটা যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো তো 0.11 এই 90 থেকে বিয়োগ যাবে না, মানে কি এই বরাবর একটা বাহু হবে না? এটা কি 90 থেকে ছোট না? তাহলে এটা সূক্ষ্মকোণ না? 90 সমান হলে এটা সমকোণ, 90 থেকে এক বিন্দু পরিমাণ ছোট হলেও এটা সূক্ষ্মকোণ। এখন বি এর মানটা এত ছোট হয় না, অনেক বড় হয়। ধরো 10 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দেখো তো, আমরা বি কে রেখে এ পাশে যে মাইনাস হবে না, মানে কি? এর মানে কি 90 ডিগ্রি থেকে কিছু একটা, সেটা হোক ছোট সেটা হোক বড়, বিয়োগ যাইতেছে তো, মানে কি এই থিটাটার মান হবে কত? এই থিটাটার মান অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এটাকে কি বলবো? সূক্ষ্মকোণ। তো তোমরা মনে রাখবা, ত্রিকোণমিতিতে যে এই থিটা, আমরা যে থিটাকে ধরি, থিটা অলওয়েজ সূক্ষ্মকোণ। কি? অলওয়েজ অলওয়েজ সূক্ষ্মকোণ। ঠিক আছে? এটা অলওয়েজ সূক্ষ্মকোণ। তো এখন দেখি আমরা, যখন থিটাকে আমরা আমরা ভি কে থিটা ধরবো, যখন আমরা ভি কোণটাকে থিটা ধরবো, তখন বি কোণের বিপরীত বাহু কি? বি কোণের বিপরীত বাহু সোজা বরাবর এই কোণের যেমন বিপরীত বাহু এটা, বি কোণের বিপরীত বাহু এটা। বি কোণের সাথে এটার কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু দেখো তো, মানে বি কোণের কি এ কাছাকাছি আছে, বা এ হাত লাগাই আছে, বা এ কি বি কোণকে ধরে আছে? বি কোণ কাকে কাকে ধরে আছে? এ বাহুটাকে আর এই বাহুটাকে ধরে আছে। ধরো এটা যদি আমরা সি বাহু ধরি, এটা যদি আমরা এ বাহু আর সি বাহুকে বি কোণ কি করে আসছে? ধরে আসছে। মানে কি বি কোণের সন্নিহিত বাহু কে কে? এ এবং সি।
ত্রিকোণের সন্নিহিত বাহু কে কে? এ এবং সি। আমরা অলরেডি সি এর মান জানি, আমরা অলরেডি সি এর নামটা জানি, তাহলে অবশিষ্ট আছে কে? এ। তাহলে আমরা জানি কি ভূমি কাকে বলে? সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুকে ভূমি। সূক্ষ্মকোণের সাথে সন্নিহিত বাহু দুইটা থাকে, একটা অবভিয়াসলি অতিভুজ হবে, সব সময় একটা অতিভুজ হবে সূক্ষ্মকোণে। তুমি যদি এইটাকে ধরো, এটা সূক্ষ্মকোণ, এটা কি সূক্ষ্মকোণ হওয়া পসিবল? না, যে কোনো একটা কোণ তো 90 ডিগ্রি হতেই হবে, তবে এটা 90 ডিগ্রি ফিক্সড করে ফেলবে। এটার মান আর এটার মান ফিক্সড না, এটার যোগফল কত হবে? 90 হবে। তো এইটাকেও যখন তুমি সূক্ষ্মকোণ ধরবা তখন কি এই এই বাহুটা কি এই কোণের সাথে নাই? অবভিয়াসলি আছে। মানে তুমি যাকে সূক্ষ্মকোণ ধরো না কেন, একটা বাহু, একটা সন্নিহিত বাহু অলওয়েজ, একটা সন্নিহিত বাহু অলওয়েজ অতিভুজ। তো তুমি যদি একটা অতিভুজকে ডিফাইন করতে পারো, তাহলে তোমার ভূমি আর লম্ব ডিফাইন করা সহজ হবে না? হবে, হবে। আমরা অলরেডি অতিভুজটা জানি, যখন বি কোণকে আমরা থিটা ধরবো বা সূক্ষ্মকোণ ধরবো, তখন তার লম্ব কোণটা, তখন তার ভূমি কোণটা। দেখো তো বিকোণের সন্নিহিত বাহু এটা বাকি আছে না? এ বাহুটা বিকোণের সন্নিহিত বাহু হিসেবে বাকি আছে না? সির মান তো অলরেডি আমরা অতিভুজ জানি, এই কোণটা বিকোণের সন্নিহিত বাহু হিসেবে এখনো বাকি আছে। তো এ বাহুটাকে আমরা বলতে পারবো না ভূমি, কারণ আমরা ভূমির সংজ্ঞা এই বলছি। ভূমির সংজ্ঞা কি? সূক্ষ্মকোণ বা থিটার বিপরীত, থিটার সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। আর থিটার বিপরীত বাহু, দেখো তো এটা থিটার একবারে বিপরীতে আছে না? এটা থিটার বিপরীতে আছে না? এটা কি হবে? লম্ব। ভূমি অতিভুজ জানি, লম্ব তো সহজ, বাকিটা লম্ব হবে। ঠিক আছে। এখন যদি আমরা একই কাজটা আরেকটা ত্রিভুজে করতাম, যে এটা ধরো ত্রিভুজ ধরলাম, এটাকে থিটা ধরলাম, ঠিক আছে, এটাকে থিটা ধরলাম, এটাকে কি ধরলাম? থিটা ধরলাম। তখন দেখো এটা কি অলওয়েজ 90 ডিগ্রি হয়ে যাবে না? এটা দেখতেই তো বোঝা যাচ্ছে এটা সমকোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এটার বিপরীত, সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা। এটা অলওয়েজ কি হয়ে যাবে? অতিভুজ। অতিভুজ। একটা বাহু আমরা ডিফাইন করে ফেলছি, একটা বাহু আমরা ডিফাইন করে ফেলছি, একটা বাহু আমরা ডিফাইন করে ফেলছি। আমি যদি বাহুগুলোর নাম দিই, ধরো এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। সি বাহু আমরা অলরেডি ডিফাইন করে ফেলছি, তাহলে বাকি আছে এ আর বি বাহু, এ আর বি বাহু। দেখো আমরা তখন আমরা এখন থিটা কোণটাকে ধরছি, আমরা এখন থিটা কোণটাকে ধরছি, আমরা এখন থিটা ধরছি কাকে? এই কোণটাকে। এই কোণের সাথে সন্নিহিত বাহু কয়টা আছে? দুইটা, একটা অলরেডি অধিবস থাকবে আর একটা হচ্ছে অন্য একটা বাহু থাকবে। তো দেখো তো এই বাহুটা কি বাকি আছে না? এই বাহুর আমরা নাম জানি। তো যেহেতু এটা থিটার সাথে সন্নিহিত বাহু, তাহলে এটার নাম কি হয়ে যাবে? ভূমি। ঠিক আছে। তাহলে থিটার বিপরীত বাহু কি হবে? দেখো তো এটা থিটার, এই বাহুটা থিটার বিপরীত বাহু না? বি বাহুটা থিটার বিপরীত বাহু না? তো থিটা যখন এই পজিশনে, থিটা যখন এই পজিশনে, তখন বি বাহু হয়ে যাবে কি? তখন বিবাহ হয়ে যাবে কি লম্ব না? কিন্তু এটাকে দেখে কি লম্বের মতো মনে হচ্ছে তোমাদের? এটাকে দেখে কি তোমাদের লম্বের মতো মনে হচ্ছে? হচ্ছে না, এটা তো ভূমি। আমরা যদি এটাকে এভাবে দাঁড় করাই ফেলি, দেখো তখন ভূমির সাথে থাকবে থিটা, তখন এটাকে ভূমি বলতে পারবো, তাই না? ত্রিভুজ যেভাবে দেখ না কেন, তুমি থিটার সাপেক্ষে বিবেচনা করবে, নট তোমার বাস্তব জীবনে এটা এভাবে শুয়ে আছে কি এভাবে দাঁড়ায় আছে ওইভাবে। ঠিক আছে, বুঝে আসছে? এটা নিয়ে আর কোনোদিন ক্যাচাল খাবা? খাবা না। তো যারা যারা এই টপিকটা বুঝতে পারছো, তাদের ট্রিগনোমেট্রির অনুপাত গুলা খুব সহজ হয়ে যাবে আশা করি। আচ্ছা তোমরা ডিফাইন করো তো, আমি তোমাদেরকে একটা ত্রিভুজ দিতেছি, তোমরা এটা লম্ব, অতিভুজ, ভূমি ডিফাইন করো। এটা লম্ব, অতিভুজ, ভূমি ডিফাইন করো। এই ত্রিভুজটা লম্ব, লম্ব, অতিভুজ, ভূমি ডিফাইন করে ফেলো তোমরা, না আমার খাতার ভেতরে করে ফেলো তোমরা, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। লিখছো?
সবাই ডিফাইন করছো, করে ফেলছো আমার আগে। দেখো আমি এখন তোমাদের সহজ করে দিই, করে ফেলি আমি। তাহলে দেখো, আমি আবার বলতেছি, শোনো, যারা বোঝো নাই শোনো। এটা নিয়ে আর এবারই কথা বলবো, মনোযোগ দাও। এটা কি? এটা 90 ডিগ্রি এক সমকোণ। এটার বিপরীত বাহু তোমরা এই বাহুটা না, তাহলে এই বাহুটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি কি? অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। ঠিক আছে, লিখে ফেলো তোমরা। তাহলে থিটা কোথায় আছে? আমরা অপর দুই বাহু নির্ণয় করবো কিসের উপর ভিত্তি করে? থিটার উপর। থিটা কোথায় আছে দেখো তো তোমরা, থিটা কোথায় আছে? থিটা এখানে আছে না? তাহলে থিটার সাথে সন্নিহিত বাহু কয়টা আছে? এই বাহুটা, এই বাহুটা। অলরেডি আমরা এই বাহুটার মান জানি, নাম জানি। তাহলে এই বাহুটার নাম কি হবে? সরি, ভূমি। এটা অলরেডি আমরা একটা নাম জানি, অতিভুজ। তাহলে এটার নাম কি হবে? ভূমি। ভূমি লিখে ফেলো, এর নাম কি? ভূমি। ঠিক আছে, তাহলে আর বাকি কোন বাহুটা আসছে? এই বাহুটা। এই বাহুটা থিটার বিপরীতে না, থিটার অপোজিটে না। তাহলে এই বাহুটার নাম কি হবে? অবশ্যই এই বাহুটার নাম হবে কি? লম্ব। লিখে ফেলো, লম্ব। ঠিক আছে, লিখছো? এখন দেখো, আমরা আমরা ত্রিভুজটার নাম দিয়ে ফেলি, একটা নাম দিয়ে ফেলি। ধরো এ বি সি। এই এ বি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের দেখো তো বাহু কয়টা আছে? তিনটা আছে। এই তিনটা বাহু দিয়ে আমরা আলাদা আলাদা অনুপাত সৃষ্টি করতে পারি কিনা? পারি। এই বাহুগুলা দিয়ে আলাদা আলাদা আমরা অনুপাত সৃষ্টি করতে পারি। ঠিক আছে, আমরা অনুপাত যদি সৃষ্টি করতে পারি তখন ত্রিভুজটাকে চেনা এবং ত্রিভুজটাকে সমাধান বা যে কোনো ত্রিভুজটা নিয়ে যে কোনো কাজ করা সহজ হবে না? হবে। তো দেখো, তো দেখো, তো আমরা trigonometry এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার বাহুগুলোর অনুপাত, এই ত্রিভুজটার বাহুগুলোর 6টা অনুপাত আছে। তোমরা যদি তিনটা মাথায় ঢুকাও তাহলে বাকি তিনটা কোনো কিছু মানে কঠিনে না, শুধু উল্টাইয়া দেবে। শুধু এটারে এভাবে থাকলে এটারে এভাবে করে দিবা, বাকি তিনটা চলে আসবে। ঠিক আছে, তো কি দেখো, দেখো আমাদের ফার্স্ট ফার্স্ট অনুপাত হচ্ছে কি? সাইন। এখানে আমি অনুপাতগুলো লিখে রেখেছি। ফার্স্ট অনুপাত হচ্ছে কি? সাইন। যে যাকে ত্রিকোণমিতিতে সংক্ষেপে সাইন, সাইন দেখো এটা অনুপাত বোঝাইছে। এটা অনুপাত, শুধু এটা একটা নাম বোঝাইছে, এটা কিন্তু কোনো অনুপাত বোঝাই নাই এখনো। কেন? মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত সাইনের সাথে থিটা দিবা না ততক্ষণ পর্যন্ত এটা কোনো ত্রিভুজের অনুপাত না। তুমি দেখো, তুমি দেখো কেন অনুপাত না? সাইন বলতে তো এই কোণটারও বোঝাইতেছে, এই কোণটারও বোঝাইতেছে। ঠিক আছে না? সাইন হচ্ছে একটা অনুপাত, মানে দুইটা বাহুর অনুপাতকে বোঝাচ্ছে। এই এই কোণটাকেও বোঝাচ্ছে সাইন, এই কোণটাকেও বোঝাচ্ছে সাইন। কিন্তু তুমি তুমি লিখতেছো কোন কোণ? তুমি একটা কোণকে নির্দিষ্ট করে দিবা। যদি এখানে আমি থিটার জায়গায় সি লিখতাম, আমি থিটার জায়গায় সি লিখতাম, তাহলে এখানে থিটার জায়গায় সি হতো। কারণ কি? আমি সি কোণকে ধরতেছি। আমি সি কোণের সাপেক্ষে লম্ব ভূমির অনুপাত বা অতিভুজ ভূমির অনুপাত বা এই এগুলার অনুপাত বাইর করব। কোন কোণের সাপেক্ষে? সি কোণের সাপেক্ষে। তাহলে দেখো, সাইনের সাথে সি বা কোণের নাম লেখা কি জরুরি কি জরুরি না? অবশ্যই মাস্ট জরুরি। তুমি যদি এখানে থিটা, যদি এখানে সি দেওয়া থাকে তুমি এখানে সি লিখবে। তুমি এখানে যদি এ জি এইচ যাই লেখা থাকে না কেন, এই কোণের নাম যাই হোক না কেন, তুমি এখানে যে কোণকে তুমি ধরতেছো, যে কোণের অনুপাত গুলা বাইর করতেছো, তুমি ওই কোণটার নাম এখানে লিখতে হবে সাইনের পাশে। বুঝে আসছে কথাটা? তো আমি এখানে আপাতত থিটাই দিলাম, তোমাদের বই থিটাই আছে। তো আমি থিটা দিয়ে, তোমরা যখন ম্যাথ করবা, ভোট কোশ্চেন সলভ করবা, তখন তোমরা এ ভি সি দিয়ে অনেকগুলো প্রমাণ পাবা। ঠিক আছে, আমি যখন সলভ করাবো তখন দেখাই দেবো, প্যারা নিও না। দেখো, এখন আমার সাইনের সাথে কি বসবে? থিটা বসবে। তুমি যদি থিটা ভুলে কোনো কোনোভাবে তুমি যদি পরীক্ষায় খাতায় পুরো অঙ্ক করছো, পুরো 2 পেজের অঙ্ক করে আসছো, কিন্তু এখানে ভুল ক্রমে তুমি থিটা দাও নাই, তোমার কিন্তু অঙ্কটা ভুল। কারণ তুমি যে সাইন দিচ্ছ, সাইনটা কোন 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 সাইন নিচ্ছ তুমি? সাইন তো এই কোণেরও হতে পারে, এই কোণেরও হতে পারে।
মানে প্রশ্নে নির্দিষ্ট করে একটা থিটা দেওয়া থাকবে, মানে প্রশ্নে নির্দিষ্ট করে কি দেওয়া থাকবে, থিটা দেওয়া থাকবে। হয় বলবে তোমার ত্রিকোণের সাপেক্ষে তোমার এটা এটা প্রমাণ করো, হয় বলবে থিটার সাপেক্ষে তোমার এটা এটা প্রমাণ করো। প্রশ্নে বলবে থিটাকে কোণকে নাম দিয়ে দেবে ওরা। তো আসো, সাইন থিটা, সাইন, একে আমরা সাইন থিটা বলি, ঠিক আছে। এই কোণটাকে আমরা সংক্ষেপে সাইন থিটা বলি। সাইন, এই ইটা বাদ বাদ চলে গেছে, আমরা সংক্ষেপ করছি। এত বড়, এত এই কো ট্যানজেন্ট, সেকেন্ড, তারপর কোসেকেন্ড, এগুলা তো এত বড় বড় লেখা আমাদের পসিবল না, অনেক টাইম কনজিউমিং। আমরা এগুলোকে সহজ করে লিখি, চলো। তো একে সংক্ষেপে বলা হয় সাইন, একে সংক্ষেপে বলা হয় সাইন, একে কোসাইন। কো মানে কি জানো? এই কো শব্দের অর্থ কি তোমরা কি জানো? কো মানে পূর্বে, কো মানে কি লিখে ফেলো, কো মানে কি পূর্বে, কো মানে কি পূর্বে বা বিপরীত, মানে আগের অবস্থা, সাইনের আগের অবস্থা বা সাইনের বিপরীত অবস্থা, ঠিক আছে, বিপরীত বিপরীত অবস্থা, ঠিক আছে, বুঝাচ্ছে। তাহলে এটা কি হবে? কোসাইন। দেখো তো, আমরা কি আমরা আমরা এখানে যদি আমরা সংক্ষেপ করতে চাই, আমরা কি এখানে সাইন লিখবো? এখানে কি আমরা সাইন লিখবো? অলরেডি আমরা কিন্তু একটা অনুপাত সাইন লিখে ফেলছি, এটা হচ্ছে সাইনের উল্টা। তো আমরা একে আমরা কস দিয়ে ডিফাইন করি, কি দিয়ে ডিফাইন করি? কস দিয়ে। একে সাধারণত কস দিয়ে ডিফাইন করে, কস। দেখো তো আমার এইটুকু কি লেখা হয়েছে, তোমরা বলো। কস যে লেখছে এটা কি হয়েছে? এটা কিন্তু হয় নাই, এটা এখন ইংলিশ লেটার হয়ে গেছে, এটা কোনো কোণকে বোঝাচ্ছে না, এটা কোনো ত্রিকোণমিতিকে বোঝাচ্ছে না। তুমি যতক্ষণ পর্যন্ত কজের সাথে বা কোনো অনুপাতের সাথে থিটা না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ত্রিকোণমিতিকে বোঝানো হবে না, বা কোনো কোণকে বোঝাবে না, বা কোনো কোণের অনুপাত বা কোনো বাহুর অনুপাতকে বোঝাবে না, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে থিটা দেওয়াটা আবশ্যক, বারবার সতর্ক করতেছি, থিটা না দিলে কিন্তু তোমাদের নাম্বারও উদাও হয়ে যাবে। এবার বাসায় আসে বলবা যে আজকে ফাটাই ফেলছি, ত্রিকোণমিতিতে সব পারি, থিটা দেওয়া নাই। আহা, আহা। আচ্ছা, আসো, টেন, টেনজেন্ট, একে কি দিয়ে প্রকাশ করে? একে টেন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। টেন থিটা, টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ টেন, এই জেনটা বাদ দিয়ে দেওয়া হয়। কোট্যানজেন্ট, কো মানে কি জানো তো? ট্যানজেন্টের আগে বা বিপরীত। কোট্যানজেন্টকে লেখা হয় সাধারণত কট দিয়ে। কি তোমরা কি কারোর মুখ থেকে এগুলো শোনো নাই? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, শোনো নাই? শুনছো? দেখো তো, সেকেন্ড, সেকেন্ডকে কি লেখা হয়? সেকেন্ডে সেক দিয়ে ডিফাইন করা হয়, সেক দিয়ে ডিফাইন করা হয়। কোসেকেন্ডকে কি দিয়ে ডিফাইন করা হয়? কোসেকেন্ডকে কি দিয়ে ডিফাইন করা হয়? কোসেক দিয়ে, কোসেক, বুঝে আসছে? লিখছো তোমরা এগুলা? একবার লিখে ফেলো, একবার দেখে ফেলো। আমি আবার রিক্যাপ করবো, তোমরা একবার দেখে ফেলো। তোমরা বুঝছো তো এগুলা কোথায় থেকে আসছে? এই নামগুলো মুখস্থ রাখার দরকার নেই তোমার, মানে ফিলিংস এর জন্য এই নামগুলো, এগুলা মুখস্থ রাখতে হবে। সাইন থিটা আমি দেখাবো এগুলোর কাজ কি, মাত্র আমি অনুপাত দেখাইছি, এগুলো দ্বারা কি কি প্রকাশ করা হয় বা এগুলা কোন কোন বাহুর অনুপাত, ওইগুলো দেখাবো, ওইগুলো দেখাবো। আসো, আমি এটা মোছাচ্ছি, মোছাচ্ছি। দেখো এখানে হয়ে যাবে, আশা করি, ঠিক আছে। দেখো, সাইন, কি এটা সাইন? সাইন মানে কি জানো? সাইন মানে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে সাইন, লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে সাইন, লম্ব আর অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন থিটা, অতিভুজ। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে যে সাইন কি, তুমি বলবা যে কোন সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন থিটা। দেখো তুমি যে অতিভুজ আর লম্বের অনুপাত না, কিন্তু খেয়াল রাখো,
অতিভুজ আর লম্বের অনুপাত না, কিসের অনুপাত? লম্ব আর অতিভুজের অনুপাত, মনে থাকবে। তাহলে সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের লম্ব ও অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন থিটা। বুঝে আসছে? এখন বলো কস থিটা মানে কি? কস থিটা মানে কি জানো? কস থিটা মানে হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। তাহলে কোন সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজ কি? অতিভুজ ভুজের অনুপাত। ভাগ মানে কি? অনুপাত। তোমরা ক্লাস 9 এর চ্যাপ্টার 11 অনুপাত সমানুপাত পড়লে এগুলো ভালো করে বুঝতে হবে। অনুপাত মানে তো তোমরা বুঝো, অনুপাত মানে হচ্ছে ভাগ। এটাকে লেখা যায় কিভাবে জানো? এটাকে লেখা যায় লম্ব লম্ব অনুপাত অতিভুজ। অতিভুজ, বুঝছো? তো দেখো তোমরা এগুলো জানার দরকার নেই, তবে এটা দেখো। দেখো তাহলে ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে জানো, আমরা দেখো তো আমরা কি কি নিচ্ছি। আমরা লম্বের সাথে অতিভুজ নিয়েছি, ভূমির সাথে অতিভুজ নিয়েছি। কি কি বাদ দিচ্ছি? কিসের সাথে কি এখনো নিই নাই? দেখো লম্বের সাথে কি আমরা ভূমি নিচ্ছি? না, এখন আসবে লম্ব। তাহলে লম্বের সাথে ভূমির অনুপাতকে বলা হয় কি? ভূমির অনুপাতকে বলা হয় কি? ট্যান। লম্বের সাথে ভূমির অনুপাতকে বলা হয় ট্যান। দেখো তোমরা বুঝছো কিনা? দেখো তো বুঝছো কিনা? দেখো এই তিনটেই মেন, এই তিনটে মেন, এটাই এই তিনটে এই তিনটেই মেন। ঠিক আছে, এই তিনটেই মেন, এই তিনটেই মনে রাখো। বাকিগুলো কি জানো? বাকিগুলো এগুলার উল্টা, এগুলারে এভাবে আছে না, এগুলো বিপরীত বিপরীত করে দাও। দেখো আমরা লম্ব বাই অতিভুজ নিছি, কিন্তু অতিভুজ বাই লম্ব নিচ্ছি। অতিভুজ বাই লম্ব তো একটা অনুপাত না? আমরা এই তিনটা বাহু দ্বারা যতগুলো অনুপাত সম্ভব সব অনুপাত নেব এবং সবগুলোর এক একটা করে নাম দেব। ঠিক আছে, তিনটা বাহু আছে না, এটা নিয়ে 6টা অনুপাত অনুপাত সম্ভব। কেমনে দেখো? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব একটা, লম্ব বাই অতিভুজ আরেকটা। ঠিক আছে, দেখো পেয়ে গেছি। তাহলে অতিভুজ বাই ভূমি একটা, ভূমি বাই অতিভুজ আরেকটা, আবার লম্ব বাই ভূমি একটা, ভূমি বাই লম্ব আরেকটা। দেখো কট, কট মানে কি জানো? কট মানে হচ্ছে লম্বের বিপরীত, মানে লম্বের ক্ষেত্রে হচ্ছিল লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি ভূমি বাই লম্ব। সরি, একটু সমস্যা হয়ে গেছে। না, এখানে বুঝে নিও, এটা আমার আরেকটু ফাঁকা করে লেখা উচিত ছিল। আচ্ছা ফাঁকা করেই লিখি, না হলে বুঝতে সমস্যা হবে। এগুলা কাজ আছে তো, ফাঁকা করেই লিখি। তাহলে টেন লিখছি। তাহলে টেনের পরে কি বলতো? কট। কট থেকে আমরা কি লিখতে পারি? টেনের বিপরীত মানে কি? ভূমি বাই টেন কে উল্টে দাও, লম্ব। ঠিক আছে, তারপর আর আর কি কি? তাহলে লম্ব বাই ভূমি নিয়েছি, ভূমি বাই লম্ব নিয়েছি। এখন দেখো তো লম্ব বাই অতিভুজ নিয়েছি, কিন্তু অতিভুজ বাই লম্ব নিয়েছি নিয়ে নেই। তাহলে আসো কোসেক। কোসেক সমান কি জানো? সাইনের বিপরীত, সাইন কে উল্টে দাও, মানে কি? অতিভুজ বাই লম্ব। বুঝছো? অতিভুজ বাই লম্ব। আর আর বাকি আছে কি একটা অনুপাত? sec। sec মানে কি? বাকি আছে কি দেখো তো? ভূমি বাই অতিভুজ নিয়েছি, কিন্তু অতিভুজ বাই ভূমি নিয়েছি নেই নাই। তাহলে এই অতিভুজের ভূমিকা, ভূমি বাই অতিভুজ কে? cos, cos কে উল্টে দাও, sec চলে আসবে। তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। বুঝতে পারছো এগুলা? মানে কি এদের আমরা বলতে পারি না এটার সাথে এটার একটা সম্পর্ক আছে, তারপরে এটার সাথে এটার একটা সম্পর্ক আছে, এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। দেখো তো, দেখো তো, একে উল্টালে এ হয়ে যাবে, একে উল্টালে এ হয়ে যাবে, কস কে উল্টালে স্যাক হয়ে যাবে, স্যাক কে উল্টালে কস হয়ে যাবে, ট্যান কে উল্টালে কট হয়ে যাবে, কট কে উল্টালে ট্যান হয়ে যাবে। বুঝতে পারছো এগুলা? অনুপাত নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকবে? থাকবে না। আসো এখন আমরা সূত্রগুলা দেখি, অনুপাত নিয়ে কি কি সূত্র আসতে পারে।
আচ্ছা, সে বুঝতে আঁকা হয়েছে, একে পাশে এগুলো লেখো, বুঝতে অনেক সহজ হবে। পরে আমি দেখাচ্ছি আর কি কি হতে পারে এগুলো। এখন আসছে এগুলোর কাজগুলো, এগুলো কনভার্ট কনভার্ট করি, একে 19 থেকে কনভার্ট করি। আসো তো, দেখো আমরা সাইন লিখছি, দেখো দেখো তো, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ না? আচ্ছা, তোমার আগে একটা জিনিস, এ বাই ভি, একে যদি আমরা উল্টাইতে চাই, তাহলে কেমনে উল্টানো যাবে বলো তো? এ বাই বি কে উল্টা, আমি বিপরীত করতে চাইলে এ বাই বি ইকুয়াল টু আমরা লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু লিখতে পারি না? ধরো এ বাই বি কে যদি আমরা উল্টাইতে চাই তাহলে ওয়ান বাই কি এ বাই বি, তাহলে তো এটা এটা হয়ে যাবে বি বাই এ, ঠিক আছে? হয়ে যাবে না? তাহলে এরকম কিছু একটা প্রয়োগ করবো, প্রয়োগ করে এগুলাকে সরল করবো। আসলে দেখ, সাইন যে আমরা নিচ্ছি, চলো আমরা এগুলাকে তিনটা অনুপাতে মানে এই সাইন কস টেন, এগুলা থেকে তো এগুলাকে মানে উল্টে তো পাইছি এগুলা না, এগুলোর সাথে সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে। দেখো সম্পর্কটা এখন আমরা নির্ণয় করবো। কসের সাথে সেকের একটা সম্পর্ক আছে, টেনের সাথে কটের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? বুঝছো? তো আমরা আসো সাইনের সাথে কোসেকের সম্পর্কটা নির্ণয় করি। দেখো হেডলাইন দাও, থেকে সাইন থেকে কোসেক আর কোসেক থেকে সাইন। সাইন, যেহেতু এটার একটা সম্পর্ক আছে তাহলে লেখো। দেখো তো কিভাবে আনা যায়। দেখো আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, তাই না? অতিভুজ। দেখো তো এখন আমরা, দেখো তো আমরা যদি ওয়ান বাই উভয় পাশে ওয়ান সাইন কে ধরো, ওয়ান কে সাইন থিটা দ্বারা ভাগ করি, ধরো ওয়ান কে সাইন থিটা দ্বারা ভাগ করলাম, ওয়ান কে সাইন থিটা দ্বারা ভাগ করলাম, তাহলে এখানেও ওয়ান কে সাইন থিটার কি আছে, বাম পাশ আর ডান পাশ এবং বাম পাশকে আমরা কি সাইন ওয়ান কে সাইন থিটা দ্বারা ভাগ করলে, ওয়ান কে যখন আমরা সাইন থিটা দ্বারা ভাগ করছি, দেখো তো এখানে এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু সাইন থিটা, তো তো এটা ওয়ান এর নিচে চলে আসবে না, কারণ কি ওয়ান কে আমরা সাইন থিটা দ্বারা ভাগ করছি, তাহলে এটা এখানে লিখতে পারি না, লম্ব বাই অতিভুজ, অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি, উল্টায় দাও, টেন, এখানে আমরা লিখতে পারি না? আচ্ছা তোমাদেরকে ভেঙে শেখাই, ওয়ান ইন্টু, এটা শিখো নাই তোমরা পড়ে আসো না ছোট ক্লাসে, উল্টে যায় এই অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? ওয়ান ওয়ান যেহেতু গুণাকার আছে তাহলে এখানে লিখতে পারি কি, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? আচ্ছা বলো তো অতিভুজ বাই লম্ব কে কোন অনুপাত? কোসেক অনুপাত না? অতিভুজ বাই লম্বের জায়গায় আমরা কোসেক কোসেক থিটা লিখতে পারি না? কোসেক থিটা লিখতে পারি না, তাহলে আমরা বলতে পারি না যে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা? বুঝছো তোমরা? আমরা তাহলে বলতে পারি না ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা? বলতে পারি। দেখো আমরা পাঁচটা কি করছি, সাইন থিটার অনুপাতটা লিখছি, সাইন থিটার অনুপাতটা লিখলে ওই পাশে যদি আমরা সাইন থিটা ওয়ান কে সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, ওয়ান বাই সাইন থিটা। সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি না লম্ব বাই অতিভুজ, লিখছি লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়ান ভাগ লম্ব বাই অতিভুজ। যখন আমরা এই ভগ্নাংশটাকে সরল করবো তখন দেখো তো ভগ্নাংশ উল্টে যাবে না, মানে অতিভুজ উপরে চলে আসবে, লম্ব নিচে চলে আসবে, অতিভুজ উপরে চলে গেছে, লম্ব নিচে চলে আসছে, ঠিক আছে? তাহলে অতিভুজ বাই লম্ব কার ফর্মুলা? অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু কে জানি আমরা, কোসেক। অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু কে জানি, কোসেক। আচ্ছা রে এটা কি করবো, এখানে তো থিটা হবে, থিটা দেই নাই আমি ভুলে, দেখছো? মনে হয়ে যাচ্ছে। পরীক্ষা কিন্তু অনেক সাবধান, থিটা না দিলে কিন্তু নাম্বার কেটে যাবে। দেখো পাইছি, মানে আমরা লিখতে পারি না ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা। দেখো তো এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই, দেখো তো এখান থেকে আমরা কি পাই, একটা ফর্মুলা পাই, কি ওয়ান বাই, ফর্মুলা পাই কি ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা। দেখো তো এখন যদি উভয় পাশ, আচ্ছা চলো দেখাই,
দেখাই তোমাদেরকে কি করি। দেখো মুছে ফেলছি, তোমরা এটা দেখে নিও, উঠাই নাও, এগুলো কিন্তু প্লাগে। দেখো আমরা পাইছি কি ফর্মুলা, 1/sin θ = কি, 1/sin θ = কোসেক থিটা না পাইছি, কোসেক থিটা না পাইছি। দেখো তো উভয় পাশে 1 দ্বারা ভাগ করো তো। আমরা এখন আচ্ছা আমি তোমাকে দেখাই, এটা কি আর আর গুণ করো, 1 = কি আসে, সাইন থিটা কোসেক থিটা, কোসেক থিটা আসছে। তারপরে আমরা এখন আমরা কি বাই করবো, সাইন থিটা, বা শুধু সাইন থিটা বার করবো। তাহলে আমরা লিখতে পারি না 1/cosec θ, এটা গুণাকারে আছে, এর পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 1/cosec θ = sin θ, বুঝছো? তাহলে আমরা আমরা সাইন এবং কসে কসে কোসেকে কনভার্সন করতে হলে কি করতে হবে? তাহলে আমরা এখান থেকে দুইটা ফর্মুলা পাইছি, একটা হচ্ছে কি, লিখে নাও, লিখে নাও, ফর্মুলা দিয়ে লিখে নাও। এটা ফর্মুলা না, আচ্ছা এটা ফর্মুলা দিয়ে লেখার দরকার নেই, এটা লিখে নাও এক কনভার্সন, রূপান্তর, কি রূপান্তর, অনুপাত অনুপাতের মধ্যে রূপান্তর, ঠিক আছে, রূপান্তর। তাহলে একে আমরা পাইছি কি, 1/sin θ = cosec θ। তারপর 2 আমরা পাইছি কি, 1/cosec θ = sin θ, ঠিক আছে। অনুরূপ ভাবে দেখো তো, আমি রূপান্তর এখানে লিখতেছি, এখানে প্রমাণগুলো দেখাচ্ছি, ওকে, সমস্যা হবে না তো তোমাদের? আচ্ছা আমি এটা একটু উপর থেকে লিখি, তাহলে আমরা নিচে রূপান্তর লিখবো, উপরে প্রমাণগুলো দেখবো, এখানে প্রমাণগুলো লিখি, ওকে। দেখো আমরা এটার আর একটা সম্পর্ক নির্ণয় করছি, এইটুকুর আমরা সম্পর্ক নির্ণয় করছি, এই দুই দলের সম্পর্ক নির্ণয় করছি। এখন চলো আমরা cos আর sec এর সম্পর্ক নির্ণয় করি। cos এটা থেকে sec, sec থিটা, sec থিটা, ঠিক আছে। cos থিটা থেকে কি sec থিটা, তো দেখো cos, তো আবার লিখে ফেলো, প্রমাণ নিজেরা করো তো, দেখি আমরা কি করতে পারবো কিনা। তাহলে cos থিটা = আমরা লিখতে পারি কি, cos থিটা = কি, কি জানি আমরা, cos থিটা = কি, cos θ = কি, cos θ = ভূমি বাই অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে একে আমরা লিখতে পারি, উভয় পাশে যদি আমরা 1 দ্বারা ভাগ করে দিই, 1 দ্বারা কি করব, 1 কে cos θ দ্বারা ভাগ করে দিলে কি হবে, এভাবে না, আগেরটাই দেখাইছি, মনে করো, অতিভুজ 1 কে cos θ দ্বারা ভাগ করছে, তাহলে 1/cos θ, cos θ এর জায়গায় শুধু cos θ এর মানটা বসাইছি, ঠিক আছে, ঠিক আছে। দেখো 1 ইনটু, এটা কি তোমার ভেঙে দেখানো লাগবে, বুঝ, তারপরে এখানে কি আসবে, ভূমি। দেখো তো এটা কার ফর্মুলা, 1 ইনটু কার ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা না, সেকেন্ড অনুপাত না এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি না sec θ, তাহলে 1/cos θ = কি, sec θ, লিখে ফেলো, এখানে লিখে ফেলো 1/cos θ = sec θ, ঠিক আছে, দেখা যাচ্ছে 1/cos θ = কি, sec θ, দেখা শেষ, দেখা শেষ সবার। দেখো অনুরূপ ভাবে আমরা লিখতে পারি না, আর প্রমাণ দেখানো লাগবে, অনুরূপ ভাবে আমরা লিখতে পারি না 1 বাই কি, অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারি, অনুরূপ ভাবে আমরা লিখতে পারি না 1/sec θ cos θ, লিখতে পারি কিনা, 1/sec θ cos θ লিখতে পারি কিনা, পারি। তাহলে এই দুইটা, এটার আর এটার মধ্যে অনুপাত শিখছি আমরা, এখন আমরা tan আর cot এর মধ্যে অনুপাত শিখবো। এখানে tan আর cot লাগাই দাও, এখানে কি লাগাই দাও, tan আর cot। তাহলে tan এটা একে cot থিটায় রূপান্তর, ঠিক আছে। দেখো তো tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু আমরা জানি কি, লম্ব বাই ভূমি, ভূমি। একইভাবে উভয় পাশে একইভাবে 1 দ্বারা ভাগ করো, 1/tan থিটা,
এখানে লিখতে পারি 1 বাই লম্ব বাই ভূমি। ভূমি এটা এখন উল্টে যাবে না, ভগ্নাংশের নিচে আছে, ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ, তাহলে এটা উল্টে যাবে। পড়ো নাই ছোট ক্লাসে? তাহলে কি আসবে? ভূমি বাই লম্ব। দেখো তো ভূমি বাই লম্ব কার অনুপাত? এটা ইকুয়াল টু লিখতে পারি না cot থিটা? এটা ইকুয়াল টু লিখতে পারি cot থিটা, লিখতে পারি। দেখো তাহলে আমরা আরেকটা পেয়ে গেছি, কি পাইছি? 5 নম্বরে কি পাইছি? tan থিটা ইকুয়াল টু বা 1 বাই cot থিটা, 1 বাই cot থিটা ইকুয়াল টু tan থিটা, tan থিটা, ঠিক আছে? তাহলে 6 নাম্বার আরেকটা পাই কিনা দেখো তো। এখন এখানে cot থিটা পাইছি, ঠিক আছে? এখন আমরা কি পাইছি? cot থিটা পাইছি। এখন আমরা কি পাইছি? cot থিটা পাইছি, দেখো তো। তাহলে cot থিটা ইকুয়াল টু আমরা কি পাইছি? tan থিটা ইকুয়াল টু কি পাইছি? tan 1 বাই tan থিটা ইকুয়াল টু cot থিটা পাইছি। cot থিটা, সরি 1 বাই cot থিটা ইকুয়াল টু tan থিটা পাইছি। cot থিটা ইকুয়াল টু tan থিটা পাইছি। আর আরে গুণ করো, এরপরে আর আরে গুণ করলে কি থাকে? tan থিটা cot থিটা ইকুয়াল টু 1, সুতরাং cot থিটা ইকুয়াল টু কি? cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, tan থিটা, ঠিক আছে? তাহলে আমরা পাইছি কি? cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, ঠিক আছে? বুঝছো তোমরা? cot থিটা ইকুয়াল টু আমরা কি পাইছি? 1 বাই tan থিটা বা 1 বাই tan থিটা ইকুয়াল টু cot থিটা, ঠিক আছে? বুঝাচ্ছে? আমি তোমাদেরকে লিখে দিই, দাঁড়াও, আমি তোমাদেরকে সতর্ক করে লিখে দিই, তোমরা নোট করে ফেলো। বুঝছো? এককের এই অনুপাতগুলোর মাঝে রূপান্তর বা সম্পর্ক, সাইন আর কোসেকের মধ্যে সম্পর্ক দেখছো? মানে কি সাইনকে উল্টে দিলে কোসেক, আমরা উল্টে দিছি, সাইনকে উল্টে দিলে কোসেক, বা 1 বাই সাইন ইকুয়াল টু কোসেক থিটা, 1 বাই কস ইকুয়াল টু সেক থিটা, 1 বাই tan ইকুয়াল টু কট থিটা। তারপর একই ভাবে 1 বাই কট থিটা ইকুয়াল টু tan থিটা, 1 বাই সেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা, কস থিটা, 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? দেখো আমি তোমাদেরকে লেখাই দিচ্ছি, তোমরা নোট করে ফেলো, লেখাই দিচ্ছি, দেখো তোমরা। এই তাহলে রূপান্তর কি কি পাইছি? বুঝছো তোমরা রূপান্তর কি কি পাইছি? তাহলে দেখো রূপান্তর সুন্দর করে লেখাই দিচ্ছি, রূপান্তর, এগুলো কিন্তু লাগবে, এগুলো ছাড়া তুমি ত্রিকোণমিতি করতে পারবে না, এগুলো মুখস্থ রাখবে। তোমরা তো বুঝছো যে কিভাবে আসে, অনেক মজার না? কিভাবে আনছে এগুলা? কি একটু আমরা মুখস্থ করছে নাকি ত্রিভুজ দেখে দেখে আনছে? ত্রিভুজ দেখে দেখে আনছে, ত্রিভুজ দেখে দেখে অনুপাত আনছে, অনুপাত দেখে দেখে একটার আরেকটার মধ্যে সম্পর্ক নির্ণয় করছে। পারবে না? পারবা। দেখো রূপান্তর, তাহলে কি আমরা এক নম্বরে জানছি কি? sin থিটা ইকুয়াল টু কি? sin থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা বা কোসেক থিটার বিপরীত। আচ্ছা বলো তো, কোনো কিছুকে আমরা যদি বিপরীত করতে চাই তাহলে কি 1 বাই এটা লেখা যায় না নাকি? কোসেকের বিপরীত 1। আচ্ছা বাদ দাও, তাহলে তোমাদের মাথায় আনাও লাগবে না। আচ্ছা দেখো, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, উল্টে দিচ্ছি। তারপর লিখতে পারি কি? 3 নম্বরে কি লিখতে পারি? cos, এখন আসো cos, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তারপর 4 নম্বরে কি লিখতে পারি? sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, ঠিক আছে? 5 নম্বরে কি লিখতে পারি? tan থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। তাহলে 6 নম্বরে কি লিখতে পারি? cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। বুঝছো তোমরা? এই 6টা মুখস্থ লাগবে, লিখে নাও তোমরা, তোমরা লিখে নাও। লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? বুঝছো তোমরা? এই অনুপাত গুলা নিয়ে আর তোমাদের কখনো কোনো সমস্যা থাকবে? এই অনুপাত গুলা নিয়ে আর তোমাদের কখনো কোনো সমস্যা থাকবে? আমি অনেক ছোট করে আস্তে আস্তে বোঝাচ্ছি,
আমি কিন্তু চাইলে এগুলো প্রথম ক্লাসে দেখাই দিতে পারতাম, দেই নাই, অনেক আস্তে আস্তে বোঝাচ্ছে। তোমরা যদি এই বেসিক গুলা বুঝতে পারো, তোমরা ত্রিকোণমিতিতে বস হওয়া, অন্য কিছুই না, এগুলোর প্রয়োগ। ত্রিকোণমিতির যে বড় বড় অঙ্কগুলো আছে, ম্যাথ গুলো আছে, এই ছোট ছোট ফর্মুলা গুলার প্রয়োগ, রূপান্তর গুলার প্রয়োগ, ঠিক আছে? এগুলো না পারলে কিন্তু পুরো ত্রিকোণমিতি মানে মাথা পানি করে ফেলবে। বুঝে রাখো, আমি বোঝাচ্ছি। লিখছো তোমরা? লেখার কথা। আসো, চলো। তোমরা ছোট ক্লাসে একটা ফর্মুলা শিখছো, মনে আছে? পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য, মনে আছে এটা? মানে এটা যদি এ বাহু হয়, বি বাহু, সি বাহু, ঠিক আছে? তাহলে এটা অতিভুজ। এটা কি? অতিভুজ। অতিভুজ, এটা কি? ভূমি। আমি ভুল করছি, কোন জায়গায় ভুল করছি বলো তো? এখনো লিখি নাই। তাহলে এটাকে থিটা দিতে হবে আমাকে, ঠিক আছে? থিটা না দিয়ে আমি ভূমি লিখতেছি, ভুল না? তাহলে এটা কি হবে? ভূমি। কারণ কি, থিটা এখানেও তো হতে পারতো ভূমি। তাহলে কি, তাহলে তো লয় মানবে না। আচ্ছা, এটা ভূমি, তাহলে এটা কি? লম্ব। লম্ব। পিথাগোরাস সাহেব বলছে কি? বলছে কি ভূমি, ভূমির বর্গ এবং লম্বের বর্গের যোগফল, ভূমির বর্গ ও লম্বের বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের যোগফল সমকোণের বিপরীত বাহুর বর্গের সমান। ক্লাস 8 পড়ে আসছো না? ক্লাস 8 তোমাদের জ্যামিতি ছিল সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ না, এটার সন্নিহিত বাহু কোনটা কোনটা? এটা আর এটা। তাহলে পিথাগোরাস বলছে কি, সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহুর বর্গের যোগফল, সন্নিহিত বাহু বি এবং এ। তাহলে কি বলছে? সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহুর বর্গ, সন্নিহিত বাহুর বর্গের যোগফল মানে কি? বি স্কয়ার যোগ এ স্কয়ার যোগ বি স্কয়ার ইকুয়াল টু সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের সমান। সমকোণের বিপরীত বাহুর বর্গের সমান। একে আরেকভাবে বলা যায়, সমকোণের সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের যোগফল, বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের যোগফল সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের অঙ্কিত বর্গের সমান। তাহলে এটা না পাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, মানে কি? এ মানে কি? লম্ব। তাহলে লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। তোমরা ক্লাস 8 এ এইটার প্রমাণ দেখছো, তোমরা অনেক শর্ট ভাবে দেখছো। আর যারা সায়েন্সে, তারা চ্যাপ্টার 3 জ্যামিতিতে পিথাগোরাসের সূক্ষ্মকোণের শিখবা, সূক্ষ্মকোণের উপপাদ্য শিখবা, সমকোণের উপপাদ্য শিখবা, স্থূলকোণের উপপাদ্য শিখবা, ঠিক আছে? ওখানে তোমাদের লম্ব বিক্ষেপের মাধ্যমে এটা খুব সুন্দর করে বোঝানো আসছে। তো আমি যখন হায়ার ম্যাথে 3 নম্বর সাবজেক্ট করাবো, তখন এগুলো অনেক ভালো করে করাবো। করাবো, হয়তোবা আমি করাবো বা অন্য কেউ করাতে পারে, বাট করাবে, আমাদের চ্যানেল থেকেই করানো হবে। তো আমাদের চ্যানেলের পাশে থাকো। এটা বুঝছো? আরে, পিথাগোরাস সাহেব কি বলছে এটা কিন্তু মুখস্থ, এটা লিখে রাখো। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা লিখে রাখো, এটা মুখস্থ লাগবে, এটা ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে আমরা এই সূত্র ব্যবহার করে গুরুত্বপূর্ণ 3টা সূত্র বাইর করবো। ওই 3টা সূত্র থেকে কাজে লাগাই আমরা আরো 3টা সূত্র বাইর করবো, আরো 6টা সূত্র বাইর করবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা রিভিশন দিয়ে আগামী ক্লাসে এসো, কইরো, অনেক ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকু। আমার ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন কন্টেন্ট আসতেই থাকবে। আমরা চেষ্টা করবো ক্লাস 9-10 এর পুরো সম্পূর্ণ বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, সম্পূর্ণ বই শেষ করে আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার জন্য
তো আমাদের পাশে থাকবো অনেক, মানে তোমরা যদি রেগুলার ক্লাসগুলো পড়ো, তোমাদেরকে কোনো বিষয়ের কোনো চ্যাপ্টারে কেউই বাধা দিতে পারবে না। সেগুলো তো অনেক সহজ লাগতেছে না? আগামী ক্লাসে এটা থেকে অনেক অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফর্মুলা দাঁড় করাবো আমরা, ঠিক আছে? এটা ভালো করে শিখো। তারপর অনুপাত গুলা যে তোমাদেরকে দেখাইছিলাম, অনুপাত গুলার রূপান্তর লাগবে। ওই অনুপাত গুলার রূপান্তর যদি তুমি না পারো, তাহলে পুরো ত্রিকোণমিতি তোমার মাথা জল করে ফেলবে, পানি করে ফেলবে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকো।